গান্ধী প্রমাণ করে যান শক্তি মানে আঘাত নয়, শক্তি মানে সহ্য করার সাহস। এই কারণেই তিনি শুধু একজন স্বাধীনতা সংগ্রামী নন, তিনি এক অসম্ভব প্রশ্ন। তো ভাবুন, একজন মানুষ, হাতে কোনো অস্ত্র নেই, কণ্ঠে কোনো হুমকি নেই, চোখে কোনো ঘৃণা নেই, শরীরে কোনো শক্তির প্রদর্শনও নেই, তবুও বিশ্বের সবচেয়ে বড় সাম্রাজ্য এই মানুষটাকে ভয় পেত। সে চিৎকার করে না, সে আঘাত করে না, সে প্রতিশোধও নেয় না, সে শুধু হাঁটে ধীরে, নগ্ন পায়ে। লন্ডনের পার্লামেন্টে বসে থাকা ব্রিটিশ মন্ত্রীরা এই লোকটার নাম শুনলে অস্বস্তিতে পড়ে যেত, কারণ তারা জানতো এই মানুষটা বন্দুকের চেয়েও বিপজ্জনক। এই মানুষটা রাজা ছিল না, সেনাপতি ছিল না, সে ছিল একজন সাধারণ মানুষ। তবুও ইতিহাস তাকে ডাকে মহাত্মা। প্রশ্নটা খুব সাধারণ, কিভাবে একজন দুর্বল মানুষ একটা শক্তিশালী সাম্রাজ্যকে ভেঙে দিল? এই ডকুমেন্টারি কোনো জীবনী নয়, এটা শক্তির সংজ্ঞা বদলে দেওয়ার গল্প। এটা প্রশ্ন, আমরা যাকে দুর্বলতা ভাবি সেটাই কি আসলে সবচেয়ে ভয়ঙ্কর শক্তি? তো ভীতু শিশুর জন্ম 1869 সালের 2রা অক্টোবর, গুজরাটের ছোট শহর পোরবন্দর। মোহনদাস করমচাঁদ গান্ধী লম্বা, রোগা, লাজুক এক শিশু। সে খেলাধুলায় সাহসী ছিল না, ঝগড়া এড়িয়ে চলত, অন্যায় দেখলেও চুপ করে থাকত। স্কুলে সে কোনো লিডার ছিল না, বন্ধুরা তাকে দুর্বল ভাবত, শিক্ষকরাও তাকে অসাধারণ মনে করতেন না। কিন্তু এই শিশুটির ভেতরে একটা ভয়ঙ্কর অভ্যাস ছিল, সে নিজেকে প্রশ্ন করত। তার মা পুতলিবাই, উপবাস, আত্মসংযম আর নৈতিকতার প্রতীক। মা তাকে শেখান শক্ত হওয়া মানে কাউকে আঘাত করা নয়, শক্ত হওয়া মানে নিজের লোভকে হারানো। এই সময়ই মোহনদাস শেখে নৈতিকতা মানে জিততে জানা নয়, নৈতিকতা মানে সহ্য করতে পারা। এই শিশুটি মিথ্যা বললে কেঁদে ফেলত, কিন্তু কেউ জানতো না এই অতি সংবেদনশীল মনটাই একদিন একটা সাম্রাজ্যকে মানসিকভাবে ভেঙে দেবে। ইংল্যান্ড থেকে অপমান, আইন পড়তে ইংল্যান্ড, কালো কোট, টাই, ইংরেজ ভদ্রলোক হওয়ার চেষ্টা, কিন্তু ভেতরে ভেতরে সে ভেঙে পড়েছিল। ইংরেজ সমাজ তাকে গ্রহণ করেনি, সে সবসময় নিজেকে বহিরাগত মনে করত। ভারতে ফিরে এসে আইনজীবী, কিন্তু কোর্টে দাঁড়িয়ে কথা বলতে পারে না, কণ্ঠ কেঁপে ওঠে, মামলা হারে। তারপর দক্ষিণ আফ্রিকা, সেই ট্রেন, সেই ফার্স্ট ক্লাস টিকিট, সেই শীতের রাত, একজন ভারতীয়, তাই তাকে ট্রেন থেকে নামিয়ে দেওয়া হয়। এই অপমান তার অহংকার ভাঙেনি, বরং তার চেতনাকে জাগিয়েছে। সে বুঝে যায়, এটা আমার ব্যক্তিগত অপমান নয়, এটা একটা পুরো ব্যবস্থার অসুখ। এই মুহূর্তে জন্ম নেয় প্রতিরোধের নতুন দর্শন, অহিংসা, একটি অসম্ভব অস্ত্র। গান্ধী লড়াই চালায়, কিন্তু রক্ত ছাড়া। সে বলে, হিংসা দুর্বলদের অস্ত্র। এই কথা শুনে সবাই হাসে, ব্রিটিশরা ভাবে এই লোকটা পাগল, ভারতীয় বিপ্লবীরা ভাবে এই লোকটা কাপুরুষ। কিন্তু গান্ধী জানে, হিংসা সাম্রাজ্যকে শক্ত করে, অহিংসা তাকে নগ্ন করে। লবণ একটা সামান্য জিনিস, কিন্তু ব্রিটিশ আইনে সেটা অপরাধ। খাদি একটা কাপড়, কিন্তু সেটা ব্রিটিশ অর্থনীতির বিরুদ্ধে যুদ্ধ। উপবাস একটা শরীরের কষ্ট, কিন্তু সেটাই রাষ্ট্রের জন্য নৈতিক ব্ল্যাকমেইল। গান্ধী ব্রিটিশদের মারেনি, সে তাদের অপরাধী বানিয়েছে। বিশ্ব দেখেছে নিরস্ত্র মানুষের উপরে সশস্ত্র সাম্রাজ্যের বর্বরতা। এটাই ছিল গান্ধীর সবচেয়ে বড় জয়, মানুষ হয়ে ওঠা একটি আন্দোলন। গান্ধী নেতা নয়, সে একটি জীবন্ত প্রশ্ন। সে রাজনীতিকে নামিয়ে আনে গ্রামের কাদায়, খালি পায়ে। প্রথমবার মানুষ দেখে নেতা মানে দূরের কেউ নয়, নেতা মানে আমাদের মতোই একজন। কিন্তু এই জনপ্রিয়তা ভয়ঙ্কর, কারণ গান্ধীকে নিয়ন্ত্রণ করা যায় না, তাকে কিনে নেওয়া যায় না, তাকে ভয় দেখানোও যায় না। ব্রিটিশরা বুঝে যায় এই মানুষটাকে মারলে সে শহীদ হবে, আর বাঁচিয়ে রাখলে সে আন্দোলন। তো বিতর্ক, ব্যর্থতা ও একাকিত্ব। গান্ধী দেবতা ছিলেন না, তিনি ভুল করেছেন। অনেকেই তাকে বিশ্বাসঘাতক বলেছে, অনেকেই বলেছে তার অহিংসা মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। দেশভাগ, দাঙ্গা, রক্ত। এই সময় গান্ধী সবচেয়ে একা। যে মানুষটা অহিংসার কথা বলেছিল, তার চোখের সামনে মানুষ মানুষকে মারছে। সে ভেঙে পড়ে, কিন্তু পালায় না। সে উপবাসে বসে শেষ শক্তিটুকু দিয়ে। স্বাধীনতা ও পরাজয়ের স্বাদ। 1947 ভারত স্বাধীন, কিন্তু গান্ধীর মুখে হাসি নেই, কারণ স্বাধীনতা এসেছে, কিন্তু মানবতা হারিয়েছে। সে বুঝে যায় রাজনৈতিক স্বাধীনতা সহজ, নৈতিক স্বাধীনতা কঠিন। মৃত্যু যা প্রশ্ন রেখে যায়। 1948 তিনটি গুলি, একজন মানুষ পড়ে যায়, কিন্তু একটি ধারণা মরে না। গান্ধী প্রমাণ করে যান শক্তি মানে আঘাত নয়, শক্তি মানে সহ্য করার সাহস। এই কারণেই তিনি শুধু একজন স্বাধীনতা সংগ্রামী নন,
তিনি এক অসম্ভব প্রশ্ন। আমরা কি সত্যি অহিংস হতে পারি?